ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। যারা কম্পিটিটিভ লাইনে নতুন বা হয়তো এর আগে পরীক্ষা দিয়েছো সেইভাবে হয়তো উত্তীর্ণ করতে পারেনি বা হয়তো ফাইনাল সাকসেস এখনো পর্যন্ত পাওনি, এবং সেই সঙ্গে যাদের কেপি কনস্টেবলের অ্যাপ্লাই করা আছে বা নতুন পরীক্ষার্থী যারা প্রিপারেশন নিতে চাইছো প্রথম থেকে, তাদের জন্য আজকে ভিডিওটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো তুমি পুলিশের পরীক্ষা দাও, রেলের পরীক্ষা দাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন দাও, মেইন জিনিস যেটা সেইটার ক্ষেত্রে কি থাকে, যে ম্যাথামেটিক্স থাকে, রিজনিং থাকে, আর হচ্ছে জিএস বা জেনারেল স্টাডি থাকে। তো এই জায়গা থেকেই বেশিরভাগ কোশ্চেন থেকে কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে ইংলিশটা থাকে সাবজেক্ট হিসাবে, তবে সব পরীক্ষার ক্ষেত্রে থাকে না। যেমন পুলিশের পরীক্ষার প্রিলিগুলোতে সাধারণত থাকে না, মেনে থাকে। রেলের পরীক্ষাতে তো থাকেই না, কিন্তু এসএসসি পরীক্ষাগুলোতে থাকে ইংলিশ। তো এই হচ্ছে চারটে মেন টপিক। তার মধ্যে একটা জিনিস বলেছি, ম্যাথ রিজনিং এই জিনিস দুটোকে যদি ভালো করে শিখে নিতে পারো তাহলে জিএস এর উপর থেকে চাপ কমে যাবে। শিখে নিতে পারো মানে ম্যাথ রিজনিং শিখতেই হবে, কারণ দিন দিন যে কম্পিটিশন বাড়ছে তাতে ম্যাথ রিজনিং না পারলে কম্পিটিটিভ ক্র্যাক করা মুশকিল হবে। তো প্রথমেই সেই জন্য চলে আসছে দেখো ম্যাথামেটিক্সের সিলেবাসে। এবার ভাবা যে কেউ একজন নতুন ক্যান্ডিডেট বা যারাও হয়তো মোটামুটি 1-2 বছর থেকে 3 বছর থেকে প্রিপারেশন নিচ্ছ, কিভাবে শুরু করবে। দেখো, প্রত্যেকটা এখন কম্পিটিটিভ এক্সামিনেশনে ওই রকম নয় যে তুমি বাজার থেকে বা পরীক্ষার সময় অ্যাপ্লাই করলে কদিন আগে দিয়ে সেই তখন থেকে প্রিপারেশন শুরু করলে সাকসেস পাওয়া যাবে না এইভাবে। তো কি করতে হবে, মোটামুটি কমপক্ষে এইটুকু জেনে রাখো, 1 থেকে 2 বছর আগে শুধু সিলেবাসগুলোকে সম্পূর্ণ সিলেবাসটাকে আয়ত্তে আনতে হবে, 1-2 বছর টানা কঠোর পরিশ্রম করে। তারপর থেকে দেখুন এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ যে এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করেছে তখন সেই এক্সামিনেশনের জন্য ফোকাস করতে হবে। তার আগে বেসিক যে সমস্ত চ্যাপ্টার আছে ম্যাথ, জিকে বা রিজনিং এর ক্ষেত্রে সেইগুলোকে আগে ভালো করে রপ্ত করতে হবে। তো যাদের ক্ষেত্রে ম্যাথ উইক আছে বা উইক নেইও তাদের ক্ষেত্রে মোটামুটি এটুকু চেষ্টা করতে হবে, গণিত প্রতিদিন, ঠিক আছে, 1 থেকে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, টাইম করে কিন্তু রুটিন মেনটেন করে। ঠিক আছে, রিজনিং এর জন্য তুমি 1 ঘন্টা করে টাইম দাও, আর জেনারেল স্টাডি করার জন্য তুমি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা করে পড়ো। মোটামুটি এইটুকু ধরে নাও যে তোমাকে কম্পিটিটিভ ক্র্যাক করার জন্য প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, 5 থেকে 6 ঘন্টা করে টাইম বের করে নিতে হবে যারা নতুন। আর যারা অলরেডি অনেকদিন থেকে করছো বা হয়তো মোটামুটি সিলেবাসের আয়ত্তে হয়ে গেছে তাদের ক্ষেত্রে 2 ঘন্টা করলেই এনাফ। ঠিক আছে, তুমি যদি সারাদিনে 2 ঘন্টাও বের করে নিতে পারো তাহলে এনাফ। তো দেখো যে কিভাবে শুরু করবে, প্রথমে যেটাকে বলা হয় সরলিফিকেশন, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, এইটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মেইন জিনিস। তার আগে হচ্ছে টেবিল মুখস্থ করা, মানে অন্তত 1 থেকে 25-এর ঘর পর্যন্ত টেবিল, তারপর হচ্ছে স্কোয়ার, কিউব, সেই সঙ্গে সমাধান মানে বীজগাণিতিক যে সমস্ত সূত্রগুলো রয়েছে। ঠিক আছে, নাম্বার সিস্টেম কোনটা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, তারপরে হচ্ছে এইচসিএফ, এলসিএম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যক্ষ পরোক্ষভাবে সব জায়গাতে কাজে লাগে। তারপরে চলে এসো যে শতকরা, লাভ, ক্ষতি, এই চ্যাপ্টারটাই। তার আগে যেটা জানা দরকার এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, অনুপাত, গড়, বয়সের হিসাব, মিশ্রণ, তারপর হচ্ছে অংশীদারি কারবার। তারপরে চলে আসবে যে শতকরা, লাভ, ক্ষতিতে। তারপর যে সময়, কার্য, দূরত্ব, তারপরে দূরত্ব, ট্রেন, বোট ও স্টিমের অঙ্ক, চৌবাচ্চা, নল, এটা একটা চ্যাপ্টারের মধ্যে ফেলা হয়েছে। এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। অংশীদারি কারবার, এটা পুলিশের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রতি পরীক্ষার ক্ষেত্রে 2-3টে করে কোশ্চেন এমনকি চলে আসে। তো এরকম কোনো ব্যাপার নাই, কারণ প্রত্যেকটা পরীক্ষায় এক একবার এক একটা সাবজেক্টকে মানে এক একটা চ্যাপ্টারকে টার্গেট করা হয়। মানে কোনোবার দেখবে তো সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি সুদ থেকে হয়তো 3-4টে অঙ্ক দিয়ে দিল, কোনোবার অংশীদারি কারবার থেকে বেশি দিয়ে দিল, কোনোবার শতকরা লাভ ক্ষতি থেকে বেশি দিয়ে দিল, এরকম ধরনের হয়। তাই সমস্ত চ্যাপ্টারগুলোকে গুরুত্ব দিয়ে করতে হবে। তারপর যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কু, চোঙ, ত্রিভুজ, এটা গেল পরিমিতির চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, পরিমিতির চ্যাপ্টার থেকে স্টেটের পরীক্ষাগুলোতেও কম এলেও সেন্ট্রালের পরীক্ষাগুলোতে পরিমিতি থেকে ভালোই অঙ্ক আসে, বিশেষ করে রেলে বেশি আসে ভালো। তারপর যে ত্রিকোণমিতি, সাধারণ সূত্র যেগুলো মান বের করা, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এই সমস্ত জিনিসগুলো। জ্যামিতির ক্ষেত্রে কি করতে হবে, জ্যামিতি, প্রাথমিক উপপাদ্য, অর্থাৎ 8, 9, 10 যেগুলো রয়েছে, বিশেষ করে বৃত্তের স্পর্শক সংক্রান্ত, কেন্দ্রস্থ, পরিধস্থ কোণ, অন্তঃসমদ্বিখণ্ডক, বহিঃসমদ্বিখণ্ডক, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এইগুলো সম্পর্কিত করতে হবে। যে চ্যাপ্টারগুলো বললাম ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, সেইগুলো তোমরা নিজেরাও বই কিনে প্রিপারেশন শুরু করে দিতে পারো, বা কোনো কোচিং সেন্টার বা বাড়ির কাছে কোনো অফলাইন বা অনলাইন যে কোনো জায়গায় শুরু করতে পারো। তবে পরীক্ষা প্রস্তুতিও প্রোভাইড করে থাকে এই সমস্ত কোর্স, তাই তোমরা যদি জয়েন করতে চাও তাহলে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে মানলি, সেখানে ডিটেলস সমস্ত কিছু জেনে যাবে। ফোন করলে পাবে না, কারণ ধরার লোক থাকে না। সেখানে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলস জেনে যাবে। কি কি কোর্স বলি, যাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় ভালো করে বুঝে নাও। যে কোনো পার্টিকুলার প্রিলি কোর্সটা কোনো পার্টিকুলার এক্সামিনেশন বলে নয়, কারণ সমস্ত চ্যাপ্টার সাবজেক্ট অনুযায়ী পরপর করা হয়, অধ্যায় ভিত্তিক পরপর ধরে। সেই ক্ষেত্রে তোমার এখানে কি কি কভার হবে বলছি, কনস্টেবলের কভার হবে,
তারপর হচ্ছে এসআই প্রিলি কভার হবে, সেই সঙ্গে হচ্ছে রেলের কভার হবে। ঠিক আছে, কনস্টেবল, এসআই এবং হচ্ছে রেল, এইগুলোর যে প্রিলি কোশ্চেন বা এমসিকিউ সেটা এখান থেকে কভার হয়ে যাবে, মানে একটাই কোর্স। তাই জয়েন করতে পারো যাদের এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে। এবার চলো রিজনিং পার্টটা দেখি। রিজনিং পার্টটা দেখো, যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে লেটার সিরিজ, নাম্বার সিরিজ, এগুলো কমন ব্যাপার, অনেকেই জানো। অ্যানালজি অর্থাৎ কোনো রিলেশন, সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, পারস্পরিক যে সম্পর্ক স্থাপন সেটাকে বলা হয়। আর এটা ব্লাড রিলেশনটা সম্পর্ক স্থাপন তো আছেই। তারপরে পেপার কাটিং, মিরর ভিউ, কিউব অ্যান্ড ডাইস, তারপর যে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, পাজেল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোলিজম। এইগুলো এখন ইদানিং, আগে সেন্ট্রালের বা ব্যাংকের পরীক্ষাতে বেশি দিত, কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো বেশি আসছে, যেমন স্টেটমেন্ট কনক্লুশন, সিলোলিজম। এগুলো সঠিক তুমি যদি রুলস না জানো তাহলে কিন্তু করতে পারবে না, কারণ তোমার নিজের যুক্তিতে চলে না, এগুলোর পার্টিকুলার কিছু পয়েন্ট রুলস আছে, সেইগুলো শিখতে হবে তবেই পারা যাবে। তো এইগুলো এখন আসছে প্রচুর। পাজল টেস্ট বা ক্রিটিক্যাল থিঙ্কিং, হয়তো কোনো কিছু একটা ডিটেলস, এর থেকে বড়, এর থেকে ছোট, এরকম দিয়ে দিল, বা হয়তো একটা বললো বৃত্তাকারে বসে আছে, এর ডান পাশে বাম পাশে, সেগুলো শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করবে। বা সিটিং অ্যারেঞ্জমেন্ট বললো উপর থেকে 15, ডান দিক থেকে বা উপর থেকে 15তম স্থানে আছে, কেউ নিচে থেকে এত স্থানে আছে, এরকম ভাবে দিয়ে দেয়। তো রিজনিং আর ম্যাথ, এই যে এই চ্যাপ্টারটা ভীষণ জরুরি, কারণ এখানে সলিড মার্কস আছে, এখানে শিখে নিতে পারলে ওই যে বললাম তোমাদের জেনারেল স্টাডির উপরে কিছুটা চাপ কমে যাবে। এই ক্ষেত্রেও তাই, ম্যাথ, রিজনিং বা জিকে মানে সম্পূর্ণ কোর্সটাই তোমাদেরকে করানো হয়। 7797942747 এখানে হোয়াটসঅ্যাপ করবে, সমস্ত ডিটেলস জেনে যাবে। বিশেষ করে যারা নতুন, বা ভালো করে বোঝো যে কেপি কনস্টেবল যারা অ্যাপ্লাই করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। আর একটা হচ্ছে যে যারা রেলের গ্রুপ ডির দেবে পরীক্ষা, আর একটা হচ্ছে যে এসআই। ঠিক আছে, এসআই যারা নতুন করে মানে ভাবছো যে কেবলে পাস করেছে, মানে নতুন ফর্ম ফিল আপ বা ভ্যাকান্সি বের হলে করবে, তারা অ্যাপ্লাই মানে তারা শুরু করে দিতে পারে কোর্স এখন থেকে। এবার চলে আসছে জেনারেল স্টাডিতে। জেনারেল স্টাডি কিভাবে পড়া উচিত? জেনারেল স্টাডি প্রথমে যেটা ধরবে সেটা হচ্ছে হিস্টোরি বা হচ্ছে ইতিহাস দিয়ে প্রথমে স্টার্ট করবে। তার কারণটা কি? ইতিহাস যে যাই পরীক্ষা নাও না কেন, যেমন ডব্লিউবিসিএস কে যদি প্রিপারেশন নাও, তাহলে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে এনসিয়েন্ট হিস্ট্রি আর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মিলে 50 মার্কস আছে, শুধু প্রিলিতেই 50 মার্কস আছে, তারপরে মেনে তো আছেই। এবার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি এসআই বলো, তারপর হচ্ছে কনস্টেবল বলো বা রেল বলো, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কম করে 4 থেকে 5টা বা কোনো কোনো সময় বেশিও চলে আসে ইতিহাস থেকে প্রশ্ন। তাই ইতিহাসটাকে প্রথমে ধরো। তা কিভাবে করবে? ইতিহাস বলে না, ইতিহাস মানে ইতিহাস প্রচুর পড়া আছে। একদম তুমি যে প্রাচীন যুগ অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, বা সেই সময় আর যে সমস্ত শহর নগরগুলো ছিল তাদের আবিষ্কর্তা কে, নগর বন্দর, তাদের জীবনযাত্রা কেমন ছিল, কোন ইয়েতে কি আবিষ্কার হয়েছিল, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের মূল বক্তব্য কি, দুই ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, ত্রিপিটক, অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট হলো হচ্ছে ষোড়শ মহাযান পদ। ষোড়শ মহাযান পদের শক্তিশালী পদগুলো মাস্ত নেয়, ত্রিমুখী শক্তি লড়াই। তারপরে মৌর্য যুগে চলে আসো, গুপ্ত যুগ, কুষাণ যুগ, পাল যুগ, সেন যুগ। অর্থাৎ পরপর সিকেন্স অনুযায়ী তোমাকে পড়তে হবে, এবং অবশ্যই খাতায় নোট করতে হবে। নোট করতে হবে, এবং এই সবগুলো সমস্ত জিনিসগুলো অবশ্যই সেইভাবে করানো হয়, যেমন তোমরা সিলেবাসে দেখছো এইভাবেই তোমাদেরকে পরপর করানো হবে। হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট করো, অবশ্যই কোর্স, নতুন কোর্স তোমাদের ডাব্লিউপিএসআই পরীক্ষার পরে শুরু হচ্ছে। অর্থাৎ কেপিএসআই মেন, সেই সঙ্গে যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ প্রথম থেকে কিভাবে প্রিলি প্রিপারেশন করবে পুলিশের পরীক্ষাগুলোর জন্য, সেটা 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 20 জুলাই থেকে। তো তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তারপরে দেখো যে সুলতানি যুগ, মোগল যুগ, এই দুটো চ্যাপ্টার এমনই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সুলতানি যুগ আর মোগল যুগ, কারণ এখান থেকে কোশ্চেন আসেই প্রতি পরীক্ষাতে। তারপরে শিখ, মারাঠা, শেরশাহ, শিবাজি, চোল, চালুক্য, বিভিন্ন আঞ্চলিক যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, কাবুলিয়াত, পাট্টা কি, ভক্তিবাদী সুফিবাদী আন্দোলন কি, গুরুত্ব কি, পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, কারণ ফলাফল, মানে এবার ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে চলে এসো। তারপর যে পলাশির লুণ্ঠন কি, অবশিল্পায়ের দাদন 76 মন্বন্তর, সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা, 5 সালে 1 সালে 10 সালে বন্দোবস্ত, বিভিন্ন যে সমস্ত রুলস বা আইন যেগুলো এসেছিল, বিভিন্ন বিল টিল, যেমন রেগুলেটিং অ্যাক্ট, তারপরে যে সনদ আইন, চার্টার অ্যাক্ট, পিটার ভার্সন আইন, ইন্ডিয়ান পেনাল কোড, তারপরে বিভিন্ন মহাজাতি বিদ্রোহ, এইগুলো যারা ডাব্লিউপিএসআই মেনের জন্য টার্গেট করছো তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, মানে এইগুলো পড়লেও, এখন এইগুলো ডেসক্রিপটিভ ওয়েতে করলে পরে প্রিলি ডেসক্রিপটিভ দুটোই হয়ে যাবে। বিভিন্ন উপজাতি বিদ্রোহ, মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহের গুরুত্ব, ফলাফল, কারণ, মহারানী ভিক্টোরি ঘোষণাপত্র। তারপরে চলেছে ভারত সভা, জাতীয় কংগ্রেস, সিলবার্ট বিল, উডের ডিসপ্যাচ, সিমলা বৈঠক, ক্রিপস প্রস্তাব, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এরকম প্রচুর জিনিস আছে। প্রথম শেষ, গভর্নর জেনারেল, ভাইস রয়, বঙ্গভঙ্গ আন্দোলন, ধরমপন্থী, চরমপন্থী, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত, নৌবিদ্রোহ। তারপরে ভারতের বাইরে যে সমস্ত বিভিন্ন কার্যকলাপ, যেমন মাদাম কামা ছিলেন, তারপরে হচ্ছে
লালা হরদয়াল, এরকম বিভিন্ন যেগুলো আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল। দেখো, যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে সেইভাবে কোশ্চেন আসে না, কিন্তু দেখছো যে প্রতিবারই কোশ্চেনে নতুনত্ব আসছে, তো এই কারণের জন্য বোঝা যাচ্ছে যে এবার হয়তো পুলিশের পরীক্ষাগুলোতে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে। কারণ একটা জিনিস, মাধ্যমিক বোর্ডের সিলেবাসকেও কিন্তু ফলো করে, তো সেই ক্ষেত্রে 9-এর সিলেবাসে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি দেওয়া আছে। ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আতা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, হোম রুল আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, সাইমন কমিশন, কংগ্রেসের গুরুত্ব, গান্ধী আরউইন চুক্তি, পুনা চুক্তি, রাওলাট আইন, তারপর হচ্ছে হান্টার কমিশন, স্বাধীনতা সংগ্রামী হিসেবে সুভাষচন্দ্র নেতাজি, এদের দুজনের খুব ভালো করে জীবনী একদম পুরো জিনিসটা খুব ভালো করে করতে হবে, কারণ গান্ধীজি থেকে নেতাজি সুভাষচন্দ্র থেকে পরীক্ষা একটা দেখবে আসবে। বিভিন্ন জাতীয় আন্দোলনের প্রভাব, বিভিন্ন জেলাগুলিতে তাদের নেতৃত্ব, সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ভারতের জাতীয়তাবাদী উন্মেষের পিছনে কারণ কি ছিল। এবার ভূগোলে চলে এসো। ভূগোল দেখো, যে পশ্চিমবঙ্গের ভূগোল কি আছে, ভূপ্রকৃতি, সীমানা, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, জলবায়ু, শস্য, খনিজ সম্পদ, খাদ্য প্রক্রিয়ান শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পাহাড় পর্বত, নদ-নদী, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল কি জন্য বিখ্যাত, যেমন হচ্ছে কুলিক পাখিরালয়, কি ফিজারগঞ্জ, হলদিয়া পেট্রোকেমিক্যাল, দার্জিলিং এর টয় ট্রেন, চা পাট শিল্প, এরকম ধরনের। ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে একটা দুটো কোশ্চেন তো আসবেই। তারপরে ভারতের ভূগোল যদি বলো, এখানেও চাইছি ভূপ্রকৃতি, আন্তর্জাতিক সীমানা, কার কোন দেশের সঙ্গে কি রয়েছে, প্রায় দেখবে প্রতিটা পরীক্ষাতেই আসে, হয়তো ম্যাকমোহন, তারপরে 10 ডিগ্রি 10 ডিগ্রি চ্যানেল, এরকম ধরনের। বিভিন্ন আন্তর্জাতিক লাইন, হিমালয় পার্বত্য অঞ্চল, বিভিন্ন গিরিপথ, কোন রাজ্যে অবস্থিত, মৃত্তিকা, কোন মাটিতে কি ফসল ভালো হয়, রবি শস্য, খারিফ শস্য, জায়েদ শস্য, বাগিচা, হর্টিকালচার কি, খনিজ সম্পদ, শিল্প, কোথায় কি গড়ে উঠেছে, পেট্রোকেমিক্যাল শিল্প, লৌহ ইস্পাত, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, শহর, নগর, মহানগর, সৌরজগৎ। এবার যে হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফিকে তিনটে পার্টে ভাগ করতে হবে, একটা হচ্ছে স্টেট, তারপর হচ্ছে একটা ইন্ডিয়ান, আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। বিভিন্ন মহাদেশ মহাসাগর কোনটা বড় ছোট, কোথায় কি চলাচল করে, কার গভীরতা কি বেশি। ঠিক আছে, তারপর যে বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ তাদের দেশ, রাজধানী, মুদ্রার নাম, আন্তর্জাতিক পাহাড় পর্বত, নদ নদী, আগ্নেয়গিরি, উচ্চতম বৃহত্তম জনসংখ্যাযুক্ত শহর, রাজধানী, উল্লেখযোগ্য ঘাস প্রবাহিত বাতাস, কোন নদীর তীরে কি শহর অবস্থিত, এগুলো ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়ছে। এবার চলে আসছে ইন্ডিয়ান পলিটিতে। ইন্ডিয়ান পলিটি যে ভারতের কি ধরনের দেশ, যুক্তরাষ্ট্রীয় নাকি বলা যায় নাকি, তারপরে এককেন্দ্রীয় বা হচ্ছে একনায়কতন্ত্র, এইসব জিনিসগুলো কি, বা কোন দেশের সংবিধান কিভাবে ভারতকে প্রভাবিত করেছে, কবে সংবিধানের খসড়া কমিটি হয়েছিল, তাদের চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতিত্ব কে করেন, কতদিন সময় লাগে, প্রস্তাবনাতে কি বলা হয়েছে, প্রস্তাবনার তারপরে হচ্ছে বিশেষত্বগুলো কি, মানে যেমন সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র, যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটার মানে কি, কটি ধারা, কয়টি পার্ট আছে, এগুলো যেমন চেঞ্জ হয়, যখন প্রথম তৈরি হয়েছিল তখনই বা কটা ছিল, বর্তমানে কত রয়েছে, মৌলিক অধিকার, তারপরে হচ্ছে মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এদের মধ্যে কি পার্থক্য, বা কোন নির্দেশমূলক নীতিতে কি দেওয়া আছে, বা কোন মৌলিক কর্তব্য বা কোন মৌলিক অধিকারে কি বলা আছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে পদগুলো বলা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশনার, স্পিকার। তারপরে যে রাজ্যসভা, লোকসভা নির্বাচিত হওয়ার যোগ্যতা, তারপরে কার্যকালের মেয়াদ, কোনটা পার্মানেন্ট বডি, কোনটাকে ভেঙে দেওয়া যায়, কোনটাকে ভেঙে দেওয়া যায় না, কে কাকে নিয়োগ করে, শপথ বাক্য পাঠ করায়। তারপরে যে বিভিন্ন সংবিধান সংশোধনী এখনো পর্যন্ত যেগুলো সংবিধান সংশোধনী হয়েছে, জরুরিকালীন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, জরুরিকালীন ধারা, রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা। তারপরে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারপরে বিভিন্ন যেগুলো রয়েছে টার্ম, যেমন হচ্ছে জিরো আওয়ার, তারপরে হচ্ছে হিবিয়াস কর্পাস, তারপরে হচ্ছে মানবাধিকার কমিশন, ঠিক আছে, হিউম্যান রাইটস যেটাকে বলা হয়, মানবাধিকার কমিশন, তারপর হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, অর্থাৎ তথ্য জানার অধিকার, এরকম ধরনের যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে। ঠিক আছে, কোরাম কি, এই রকম ছোট ছোট পয়েন্ট বা যেগুলো রয়েছে, ইন্ডিয়ান পলিটিটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এইভাবে সমস্ত চ্যাপ্টার রেডি করা আছে, পরিবেশবিদ্যা বলো, অর্থনীতি বলো, সমস্ত সিলেবাস রেডি করা আছে। তো সেই মতো তোমাদের বলি, যারা নতুনভাবে প্রিপারেশন নিতে চাইছো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 7797427474, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো কেপিএসআই, অর্থাৎ কেপিএসআই রেজাল্ট আর কিছুদিনের মধ্যে হয়তো বেরোবে। কেপিএসআই মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তো তারা ভালো করে বুঝে নাও যে কেপিএসআই মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, যে এখন অ্যাডমিশন চলছে, 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সেই জন্য 19 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে 19 তারিখ বিকেল 5টার মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তারপরে আর কোনো অ্যাডমিশন চলবে না। তারপরে রেজাল্ট আউটের পরে হয়তো যাদের ডাউট রয়েছে যে পাস করবে কি করবে না প্রিলিতে, যাদের ক্ষেত্রে ডাউট হয়েছে, তো রেজাল্ট যেদিনকে বের হবে, সেই রেজাল্ট বের হওয়ার দিনকে বা তার পরের দিনকে অ্যাডমিশন নেওয়া হবে। তার আগে কিন্তু মাঝে অ্যাডমিশন চলবে না। তবে 20 তারিখ থেকে সে সে হয়ে যাচ্ছে, যারা পরবর্তীকালে পাস করবে বা নিতে পারো, সেই ওই ব্যাচেই অ্যাডমিশন নিতে হবে। এবার বলে দিই, যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ, বা হচ্ছে কেপি কনস্টেবল, যারা কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছো, এই কিছুদিন আগে কমপ্লিট হলো,
বা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভ্যাকেন্সি বের হলে পরে যারা এসআই এর জন্য প্রিপারেশন নেবে প্রিলির ক্ষেত্রে, ঠিক আছে, তাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে জুলাই মাস থেকে। তো তোমরা সেই ব্যাচে চাইলে জয়েন করে দিতে পারো। তার জন্য ওই একটাই, এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করতে হবে। আর যারা এটা ভাবছো যে নতুন ভ্যাকান্সি কবে আসবে, ঠিক আছে, নতুন ভ্যাকান্সি আগে বলেছি যেটা ওয়্যারলেস অপারেটর সেইটা ডিসেম্বর, এটা ফিক্সড আছে। আর যেটা কনস্টেবল আর হচ্ছে এসআই, এটা মনে রাখো যে কনস্টেবল এসআই এর ভ্যাকান্সি, অর্থাৎ যে পরীক্ষাগুলো ডিউ রয়েছে, অর্থাৎ আগামী দিনে হচ্ছে, যেমন আজকে যেমন মেন পরীক্ষা হচ্ছে, তো এই সমস্ত পরীক্ষাগুলোর রেজাল্ট আউট হবে, তারপরে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে, এবং ইন্টারভিউ নিয়ে নেওয়ার পরে হয় ফাইনাল রেজাল্ট বের করেও দিতে পারে, বা হচ্ছে ফাইনাল রেজাল্ট বের না হতেই আবার নতুন ভ্যাকান্সি ছাড়তে পারে। তো সেই ক্ষেত্রে কমসে কম এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য 2 থেকে 3 মাস টাইম লাগবে। এটা জুলাই মাস চলছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো এইটুকু ধরে রাখো যে নভেম্বরের দিকে, ঠিক আছে, নভেম্বর নাগাদ নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, নভেম্বর নাগাদ নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা আজকে শেষ করলাম এখানেই। তো আশা করি তোমরা অনেকটা হেল্প পেয়েছো বা মোটামুটি একটা আইডিয়া এসেছে যে কিভাবে কি পড়তে হবে। তো যাদের মধ্যে পুরো কনফিডেন্স আছে বা নিজেরা পারবে, অবশ্যই সেলফ স্টাডি করতে পারো তোমরা। আর যদি মনে হয় যে না, একটু কনফিডেন্স লো লাগছে বা কিভাবে কি কোথা থেকে করবো বুঝতে পারছি না, তো সেই হিসেবে যদি জয়েন করতে চাও তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো।